তোমার হচ্ছে যে ম্যাক্সিমাম কতটুকু রিসোর্স প্রয়োজন, ম্যাক্সিমাম নাম্বার অফ রিসোর্সটা আগেই তাকে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে ডেডলক অ্যাভয়েডেন্স যে অ্যালগরিদম আছে, তো ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগরিদম ডাইনামিক্যালি এক্সামাইন করবে রিসোর্স অ্যালোকেশন স্টেটটাকে। তোমার এটাকে তোমার হচ্ছে যে রিসোর্স অ্যালোকেশন স্টেটের মাধ্যমে আসলে তোমার এনশিওর করা হবে যে তোমার এনশিওর করা হয় যে যাতে সিস্টেমে কখনোই তোমার সার্কুলার ওয়েট কন্ডিশনটা না ঘটে। কারণ আমরা জানি যে ডেডলকের একটা কন্ডিশন ছিল কিন্তু সার্কুলার ওয়েট, যে ডেডলকের তো 4টা কন্ডিশন ছিল ডেডলক অ্যারাইজ হওয়ার, যে মিউচুয়াল এক্সক্লুশন, তারপর হোল্ড এন্ড ওয়েট, তারপর হচ্ছে যে নো প্রিমশন, তারপরে সার্কুলার ওয়েট কন্ডিশন। তো সার্কুলার ওয়েট কন্ডিশনটা যাতে না ঘটে সিস্টেমের মধ্যে, এটা হচ্ছে যে এনশিওর করা। আচ্ছা, তো এরপরে হচ্ছে তো রিসোর্স অ্যালোকেশন স্টেট বলতে কি বোঝায়? তো দেখো এখানে আমার হচ্ছে যে প্রসেস তোমার হচ্ছে যে কতগুলা রিসোর্সকে সে অ্যালোকেট করলো, আবার সিস্টেমের মধ্যে তোমার নাম্বার অফ অ্যাভেলেবল রিসোর্স কতগুলা, এরপর হচ্ছে যে তোমার প্রসেসের ওভারঅল এক্সিকিউশনের জন্য তার ম্যাক্সিমাম ডিমান্ড কতগুলা। তো এই জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে যে রিসোর্স অ্যালোকেশন স্টেটটা ডিফাইন করা হয়। আচ্ছা, তো আমাকে আসলে আমাদের ডেডলককে যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে আমাদেরকে এই জিনিসগুলা আমাদের সিস্টেমে আগে থেকেই তোমার হচ্ছে অ্যাভেলেবেল বা ইনফরমেশনগুলো আগে থেকে অ্যাভেলেবেল রাখা লাগবে। তো তাহলে প্রথম যে ইনফরমেশনটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রসেসকে তোমার শুরুতেই ডিফাইন করে দিতে হবে যে তার ম্যাক্সিমাম নাম্বার অফ রিসোর্স কতগুলো লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের রিসোর্স অ্যালোকেশন স্টেট সম্পর্কে হচ্ছে যে একটা সুন্দর ধারণা থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এরপর আমরা হচ্ছে দেখবো হচ্ছে সেফ স্টেট। তো সেফ স্টেট বলতে হচ্ছে তোমার বোঝায় যখন হচ্ছে যে তোমার কোন একটা প্রসেস কোন একটা যখন হচ্ছে রিসোর্সের জন্য সে রিকোয়েস্ট মেক করবে, ঠিক আছে? তো যখন প্রসেস রিসোর্সের জন্য রিকোয়েস্ট মেক করবে, তো সিস্টেম তো প্রথমে চেক করবে যে অ্যাভেলেবল রিসোর্সের মধ্যে কি তোমার অ্যাভেলেবল যে রিসোর্সগুলো আছে এই রিসোর্সগুলা দিয়ে কি রিকোয়েস্টটা তোমার স্যাটিসফাইড হয় কিনা। আচ্ছা, তো যদি তোমার হচ্ছে প্রসেসর রিকোয়েস্টটা যদি তোমার ধরো সিস্টেম যদি এই রিকোয়েস্টটাকে যদি তোমার অ্যাকসেপ্ট করে বা অ্যাপ্রুভ করে আফটার অ্যাপ্রুভাল, তো তোমার হচ্ছে গিয়ে সিস্টেম হচ্ছে গিয়ে তোমার সেফ স্টেটে থাকবে কিনা। হ্যাঁ, তো এই জিনিসটা দেখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার আমরা একটা সিস্টেমকে তখনই সেফ স্টেট বলবো যখন হচ্ছে তোমার সিস্টেমের মধ্যে একটা সেফ সিকোয়েন্স থাকবে, ঠিক আছে? মানে প্রসেস গুলার একটা সিকোয়েন্স মেনটেন হবে আর ওই সিকোয়েন্স মেনটেনের মাধ্যমে তোমার একটা সেফ স্টেট ক্রিয়েট হবে। তখনই আমরা সিস্টেমকে সেফ বলবো। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে আমরা যদি ব্যাপারটা যদি একটু লক্ষ্য করি যে কিভাবে একটা প্রসেস হচ্ছে যে রিসোর্সের জন্য রিকোয়েস্ট মেক করে বা তার রিকোয়েস্টটা তোমার কিভাবে হচ্ছে যে অ্যাকসেপ্ট হচ্ছে। তো আমরা যদি দুইটা প্রসেসের কথা চিন্তা করি, একটা ধরো প্রসেস পিআই আর একটা ধরো প্রসেস পিজে। ধরো প্রসেস পিআই হচ্ছে সে রিসোর্সের জন্য রিকোয়েস্ট মেক করলো, তাহলে তার এই রিকোয়েস্টটা তোমার কিভাবে স্যাটিসফাই হবে, হয় হচ্ছে তোমার কারেন্টলি অ্যাভেলেবেল রিসোর্সের মাধ্যমে, যদি অ্যাভেলেবেল থাকে রিসোর্স তাহলে ওই রিসোর্সগুলো দিয়ে ফুলফিল হবে, আর না হয় হচ্ছে কি তোমার কারেন্টলি অ্যাভেলেবেল রিসোর্স প্লাস হচ্ছে তোমার অন্য প্রসেস, ধরো প্রসেস পি যে রিসোর্স গুলো হোল্ড করে রাখছে সেই রিসোর্স গুলোর মাধ্যমে, মানে হচ্ছে অ্যাভেলেবেল রিসোর্স প্লাস হচ্ছে যে প্রসেস হেল্ড বাই প্রসেস রিসোর্সেস হেল্ড বাই প্রসেস পি যে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি হচ্ছে যে এটাকে একটু ভেঙে ভেঙে যদি দেখি, ধরো হচ্ছে প্রসেস পিআই হচ্ছে যে রিসোর্স গুলার জন্য রিকোয়েস্ট মেক করেছে সেগুলো যদি ইমিডিয়েটলি অ্যাভেলেবেল না থাকে তাহলে প্রসেস পিআই কি করবে, ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত না প্রসেস পি যে তোমার হচ্ছে যে এক্সিকিউশন শেষ করছে বা ফিনিশড হচ্ছে। আচ্ছা, যখন প্রসেস পি যে ফিনিশড হবে, আমরা জানি যে যখন একটা প্রসেস তার এক্সিকিউশন কমপ্লিট করে তখন হচ্ছে যে সে যে রিসোর্স গুলা হোল্ড করে রাখে সে ওই রিসোর্স গুলাকে কি করে দেয়, রিলিজ করে দেয়। আচ্ছা, আফটার দ্যাট তাহলে দেখো আমার কিন্তু প্রসেস পি যে যখন ফিনিশড হয়ে যাবে তখন সে তার রিসোর্স গুলা রিলিজ করে দিবে, সেই রিলিজ হওয়া রিসোর্স গুলা কিন্তু অ্যাভেলেবেল রিসোর্সের সাথে গিয়ে যুক্ত হয়, তখন প্রসেস পিআই
তার হচ্ছে যে রিসোর্স গুলা প্রয়োজন সেগুলা সে অবটেইন করবে এবং এক্সিকিউট করবে। আফটার এক্সিকিউশন প্রসেস পিআইও কিন্তু তার অ্যালোকেটেড রিসোর্স গুলাকে সে রিটার্ন করে দিবে এবং টার্মিনেট করবে। দেন পরবর্তীতে যে প্রসেসগুলো থাকবে, ধরো প্রসেস পিআই প্লাস 1 অথবা প্রসেস পিআই প্লাস 2, হ্যাঁ, অন্য প্রসেসগুলা একই প্রসেসে হচ্ছে গিয়ে একই সিস্টেমে তোমার রিসোর্সকে গেইন করবে, আবার হচ্ছে গিয়ে আফটার এক্সিকিউশন রিসোর্সগুলোকে রিটার্ন করে দিবে। হ্যাঁ, মানে এইভাবে চলতে থাকবে। তো আমরা যদি হচ্ছে যে প্রসেসকে একটা সিকোয়েন্সে নিয়ে আসতে পারি যে কোন প্রসেসের পরে কোন প্রসেস হচ্ছে যে এক্সিকিউট করবে, ঠিক আছে, তাহলে যেটা হবে, তাহলে সিস্টেমকে আমরা সেফ রাখতে পারবো। আর না হয় তুমি যদি সিকোয়েন্স মেনটেন না করা হয়, ধরো হচ্ছে গিয়ে, তাহলে যেটা হবে তোমার সিস্টেম একটা আনসেফ স্টেটে চলে যাবে। আচ্ছা, তো আমরা তাহলে বলতে পারি যে তোমার হচ্ছে যে যদি তোমার হচ্ছে একটা সিস্টেম যদি সেফ স্টেটে থাকে তাহলে হচ্ছে দেয়ার হ্যাভ নো ডেডলকস। আচ্ছা, আর যদি সিস্টেম তোমার আনসেফ স্টেট, সরি, সিস্টেম যদি সেফ স্টেটে থাকে তাহলে নো ডেডলক, আর সিস্টেম যদি হচ্ছে যে আনসেফ স্টেটে থাকে তাহলে হচ্ছে তোমার ডেডলকের পসিবিলিটি থাকবে। আচ্ছা, আর ডেডলক অ্যাভয়েডেন্স বলতে যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা এনশিওর করতে হবে যে সিস্টেম কখনোই আনসেফ স্টেটে যাবে না। তো বেসিক্যালি আজকের ক্লাসে হচ্ছে আমরা ডেডলক অ্যাভয়েডেন্সের অ্যালগরিদম গুলোই পড়বো। তো এখানে একটা গ্রাফিক্যাল যে পিকচার দেওয়া আছে যে তোমার হচ্ছে যে সেফ স্টেট মিন্স নো ডেডলক, আর আনসেফ থাকলে হচ্ছে গিয়ে তোমার ডেডলকের পসিবিলিটি আছে। তো আমরা হচ্ছে গিয়ে ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগরিদমটাকে ডিজাইন করতে পারি তোমার দুই ভাবে। একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে যদি সিঙ্গেল ইনস্ট্যান্স অফ এ রিসোর্স টাইপ, যদি তোমার প্রত্যেকটা রিসোর্স টাইপের যদি সিঙ্গেল ইনস্ট্যান্স করে থাকে, মানে একটা করে ইনস্ট্যান্স করে থাকে, তাহলে হচ্ছে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ অ্যালগরিদম যেটা ওইটা ইউজ করব। আর যদি তোমার প্রত্যেকটা রিসোর্সের জন্য যদি মাল্টিপল ইনস্ট্যান্স করে থাকে তখন হচ্ছে আমরা ইউজ করব ব্যাংকার্স অ্যালগরিদম। তো ব্যাংকার্স অ্যালগরিদমটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা অ্যালগরিদমে যাওয়ার আগে আমরা কিছু জিনিস একটু জেনে নিই। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে যে ক্লেম এজ, ঠিক আছে, ক্লেম এজ বলতে বোঝাচ্ছে ধরো একটা প্রসেস হচ্ছে যে সে রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতে পারে, বা এই এজটাকে তোমার ড্যাশড লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, যখন হচ্ছে যে প্রসেস তোমার রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে ফেলবে তখন হচ্ছে আমাদের এই ক্লেম এজটা তোমার কনভার্ট হবে কোথায়, রিকোয়েস্ট এজে। আচ্ছা, আফটার দ্যাট তোমার হচ্ছে গিয়ে যখন হচ্ছে রিসোর্স প্রসেসের মধ্যে অ্যালোকেট হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এই রিকোয়েস্ট এজটা কনভার্ট হবে কিসে, অ্যাসাইনমেন্ট এজে। আচ্ছা, আফটার দ্যাট হচ্ছে গিয়ে তোমার প্রসেস যখন রিসোর্স গুলোকে রিলিজ করে দিবে তখন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট এজটা হচ্ছে যে কনভার্ট হবে ক্লেম এজে। তো এই আসলে স্টেপটা আর কি, যে প্রসেস কিভাবে হচ্ছে যে রিসোর্সকে, প্রথমত হচ্ছে যে প্রসেস রিসোর্সকে ইউজ করতে হলে তাকে রিকোয়েস্ট মেক করতে হবে। তো তার এই রিকোয়েস্টটা যখন অ্যাকসেপ্ট হবে তখন তোমার হচ্ছে যে আফটার দ্যাট হচ্ছে সে রিসোর্স গুলা পেয়ে যাবে। দেন ওভারঅল তার যখন এক্সিকিউশন সে যখন শেষ করবে তখন সে এই রিসোর্স গুলাকে রিলিজ করে দিতে হবে। আচ্ছা, তো প্রত্যেকটা প্রসেসকেই তোমার হচ্ছে যে শুরুতেই তার কত সংখ্যক রিসোর্স প্রয়োজন বা তার ম্যাক্সিমাম নাম্বার অফ রিসোর্সটা তাকে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এখন এখানে দেখো একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দেওয়া আছে। এখানে হচ্ছে দুইটা প্রসেস আর হচ্ছে যে দুইটা রিসোর্স, ঠিক আছে। তো এটা একটা সিম্পল গ্রাফ। এরপরে হচ্ছে যে আমরা যদি এই গ্রাফটা একটু দেখি, যে এটাও একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, বাট এই গ্রাফে হচ্ছে যে তোমার হচ্ছে সিস্টেম একটা আনসেফ স্টেটে আছে। তো কিভাবে আনসেফ স্টেটে আছে দেখো, যে দুইটা প্রসেস, প্রসেস P2 হচ্ছে যে তোমার R2 যে রিসোর্সটা আছে এটাকে সে হচ্ছে হোল্ড করে রাখছে এবং সে R1 রিসোর্সের জন্য সে রিকোয়েস্ট মেক করেছে। আচ্ছা, তারপরে প্রসেস P1 সে হচ্ছে R1 রিসোর্সকে হোল্ড করে রাখছে। এখন দেখো, যদি প্রসেস P1, ঠিক আছে, সে হচ্ছে যে রিসোর্স R2 এর জন্য, এখানে একটা ড্যাশড লাইন দেওয়া আছে বা ক্লেম এজ দেওয়া আছে, ঠিক আছে। এখন সে যদি রিকোয়েস্ট মেক করে তাহলে কিন্তু এটা ক্লেম এজটা হয়ে যাবে কি, রিকোয়েস্ট এজে। তখন কিন্তু এখানে একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে, আর সার্কেল যদি ক্রিয়েট হয়ে যায় তার মানে কি এখানে কি ডেডলক হচ্ছে। তো এটা হচ্ছে তাহলে রিসোর্স অ্যালোকেশনের এটা একটা আনসেফ স্টেট। তো এখন দেখো, তো আমরা যদি ধরো সিস্টেমকে যদি সেভ করতে, মানে সেভ রাখতে চাই,
ঠিক আছে? সিস্টেম তখনই সেভ থাকবে যখন হচ্ছে তোমার যখনই প্রসেস হচ্ছে রিসোর্সের জন্য রিকোয়েস্ট মেক করবে, তার রিকোয়েস্টটা তখনই গ্র্যান্টেড হবে যদি রিকোয়েস্ট এজটা অ্যাসাইনমেন্ট এজে কনভার্ট হওয়ার পরে সাইকেল ফরমেশন না করে। ঠিক আছে? কারণ সাইকেল ফরমেশন করলেই তো হচ্ছে আমাদের কি হয়ে যাবে, ডেডলক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম পড়বো। তো ব্যাংকার্স অ্যালগরিদম কখন ইউজ হয়? যখন হচ্ছে তোমার প্রত্যেকটা রিসোর্সের জন্য মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, তখন হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ হয়। তো আমরা একটা কথা আগেও বলেছিলাম যে প্রত্যেকটা প্রসেসকে শুরুতেই তোমার হচ্ছে যে তার ম্যাক্সিমাম কতগুলো রিসোর্স প্রয়োজন সেগুলো তাকে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, যখন প্রসেস রিসোর্সের জন্য রিকোয়েস্ট মেক করবে তখন হচ্ছে যে যদি সে রিসোর্স সাথে সাথে যদি পেয়ে যায় তাহলে তো পেয়ে গেল, আর যদি না পায় তাহলে তাকে কি করতে হবে, ওয়েট করতে হবে। আচ্ছা, আফটার দ্যাট হচ্ছে গিয়ে যখন হচ্ছে যে প্রসেস সবগুলো রিসোর্স পেয়ে যাবে, তার আফটার এক্সিকিউশন বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পরে তাকে হচ্ছে ওই রিসোর্স গুলাকে রিটার্ন করে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কিছু তোমার হচ্ছে ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে ব্যাংকার্স অ্যালগরিদমকে ইমপ্লিমেন্ট করার জন্য। তো আমরা ধরে নিলাম যে এনটা হচ্ছে নাম্বার অফ প্রসেস আর এমটা হচ্ছে আমাদের কি নাম্বার অফ রিসোর্স টাইপ। আমরা প্রসেসকে হচ্ছে এন দিয়ে তোমার ডিফাইন করলাম আর রিসোর্স গুলাকে ধরো এম দিয়ে ডিফাইন করলাম। আচ্ছা, তারপর আমাদের একটা অ্যাভেলেবেল নামে একটা ভেক্টর লাগবে, সেটা হচ্ছে তোমার লেন্থ এম এর। তো অ্যাভেলেবেল বলতে বোঝাচ্ছে তোমার হচ্ছে যে তোমার সিস্টেমের মধ্যে তোমার কতগুলো রিসোর্সের ইনস্ট্যান্স অ্যাভেলেবেল আছে সেই জিনিসটা। তারপর হচ্ছে ম্যাক্সিমাম একটা তোমার ম্যাট্রিক্স লাগবে, সেটা হচ্ছে এন ইনটু এম ডাইমেনশনাল ম্যাট্রিক্স যেটা। তো ম্যাক্সিমাম বলতে বোঝাচ্ছে তোমার বা ম্যাক্স বলতে বোঝাচ্ছে তোমার প্রসেসের ওভারঅল এক্সিকিউশনের জন্য তোমার হচ্ছে যে কোন রিসোর্সের কতগুলা ইনস্ট্যান্স করে লাগবে, মানে ম্যাক্সিমাম কতগুলা ইনস্ট্যান্স করে লাগবে কোন রিসোর্সের, সেটা হচ্ছে ম্যাক্স। আচ্ছা, অ্যালোকেশনও এটাও একটা তোমার হচ্ছে যে এন ইনটু এম ম্যাট্রিক্স। তো এটা দিয়ে বলতে বোঝাচ্ছে তোমার তোমার প্রত্যেকটা প্রসেস হচ্ছে গিয়ে কতগুলো রিসোর্সকে সে অ্যালোকেট করে রাখছে সেই জিনিসটা। আচ্ছা, তারপরে নিড, তো এটাও একটা এন ইনটু এম ম্যাট্রিক্স। তো আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের ম্যাক্সিমাম যে প্রসেসের ম্যাক্সিমাম যে রিসোর্স প্রয়োজন সেই ম্যাট্রিক্স থেকে যদি আমরা অ্যালোকেশন ম্যাট্রিক্সটা যদি বাদ দিই তাহলে হচ্ছে আমরা নিড ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তো আমাদের মোটামুটি ব্যাংকার্স অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে এই জিনিসগুলো লাগবে, এভেলেবেল, ম্যাক্স, অ্যালোকেশন আর হচ্ছে নিড। তো মাথায় রাখবা যে নিডটা হচ্ছে আমরা কিভাবে বের করব, আমাদের ম্যাক্সিমাম যে ম্যাট্রিক্সটা আছে সেটা থেকে যদি আমরা অ্যালোকেশন ম্যাট্রিক্সটা বাদ দিই তাহলে আমরা নিড ম্যাট্রিক্সটা পেয়ে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেফটি অ্যালগরিদমটা পড়বো। তোমরা কি সবাই ক্লাসে আছো? জি ম্যাম, আছি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, আছি। ওকে, তো একটু গল্প করি, তোমাদের সবার ঈদ কেমন কাটলো? অনেকে শেষে জয়েন করেছো। এখন সেফটি অ্যালগরিদম নিয়ে পড়বো। তো আমরা তো জানি অ্যালগরিদম স্টেপ বাই স্টেপ পড়তে হয়। তো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে প্রথমত হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের ওয়ার্ক এন্ড ফিনিশ তোমার দুইটা ভেক্টর, এই যে ফারহান মনে হয় জয়েন দেওয়ার জন্য রিকোয়েস্ট দিয়েছে, একটু দেখেন তো কষ্ট করে। ফারহান না, ওকে বলো ড্যাফোডিলের ইমেল থেকে ট্রাই করতে। ম্যাম ও একটু বাইরে আছে তো, এখানে ক্লাস করতে আসলে। আচ্ছা ঠিক আছে, ওর অ্যাটেন্ডেন্স পরে হচ্ছে দিয়ে দিব না। এখন হচ্ছে দেখো একটু সবাই হচ্ছে গিয়ে তোমার এখানে ওয়ার্ক এবং ফিনিশ হচ্ছে দুইটা ভেক্টর যেগুলোর লেন্থ হচ্ছে কি এম এবং এন। তো এখানে হচ্ছে আমরা ওয়ার্ককে ডিফাইন করলাম কি অ্যাভেলেবেল দিয়ে। তো তোমরা একটু আগে অ্যাভেলেবেলটা পড়ছো না, যে অ্যাভেলেবেলটা হচ্ছে আমাদের কি তোমার হচ্ছে নাম্বার অফ রিসোর্স যেগুলো হচ্ছে আমাদের অ্যাভেলেবেল থাকবে সিস্টেমে সেগুলা। তো আমরা অ্যাভেলেবেল যে রিসোর্সগুলো আছে ওগুলাকে হচ্ছে আমরা ওয়ার্ক ভেক্টরের মধ্যে রাখলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আরেকটা ভেক্টর নিলাম ফিনিশ, ঠিক আছে। ফিনিশ ইকুয়াল কি দিলাম, ফলস ডিফাইন করলাম। তো এখানে ফিনিশ ইকুয়াল ফলস বলতে বোঝাচ্ছে তোমার আমাদের ধরো শুরুতেই তো আমাদের প্রসেসগুলো কি কোনোটাই তো কমপ্লিট থাকে না, তাই না। তো এই জন্য হচ্ছে আমরা ডিফাইন করলাম ফিনিশ ইকুয়াল ফলস। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা তোমার হচ্ছে যে ইন্ডেক্স
আই এর জন্য হচ্ছে যে আমরা ডিফাইন করলাম, তোমার এখানে দুইটা স্টেপে কাজ করবে। একটা হচ্ছে তোমার হচ্ছে ফিনিশ আই ইকুয়াল যদি ফলস হয়, আর হচ্ছে যে বিতে যেটা হচ্ছে যে নিডটা যদি তোমার ওয়ার্ক থেকে কি হয়, ছোট হয়, ছোট বা সমান হয়। তো যদি তোমার ফিনিশ আই ইকুয়াল ফলস, দ্যাট মিনস হচ্ছে যে আই ইন্ডেক্সের প্রসেসটা যদি এক্সিকিউশন এখনো কমপ্লিট না করে, এবং হচ্ছে গিয়ে তোমার আমাদের যদি নিডটা, ওই প্রসেসের নিড যদি ওয়ার্ক ভেক্টর থেকে কি হয়, ছোট অথবা সমান হয়, তখন হচ্ছে তোমার স্টেপ 3। আর যদি তা না হয় তখন হচ্ছে স্টেপ 4। আচ্ছা, যদি তোমার তাহলে ওই প্রসেস যদি কমপ্লিট না হয় এবং তার যদি নিডটা ওয়ার্ক থেকে যদি ছোট হয়, তাহলে আমরা ওয়ার্ককে কি করব, আপডেট করব। তো আপডেট করে কি হবে, ওয়ার্ক ইকুয়াল ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তাহলে দেখো এখানে হচ্ছে তাহলে ওই প্রসেস সে আফটার এক্সিকিউশন সে তো তার মধ্যে যেগুলো অ্যালোকেট করা ছিল সেগুলো কি করে দিবে, রিলিজ করে দিবে। তো রিলিজ করে দেওয়ার পরে যেটা হবে, তাহলে আমাদের ওয়ার্ক ম্যাট্রিক্সটা কি হবে, আপডেট হবে। ঠিক আছে, আপডেট হয়ে কি হবে, ওয়ার্ক ইকুয়াল ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তো এখানে দেখো আমরা কিন্তু ওয়ার্ককে শুরুতেই কি দিয়ে ডিফাইন করেছিলাম, অ্যাভেলেবেল দিয়ে ডিফাইন করেছিলাম। তো তাহলে দেখো ধরো আগের অ্যাভেলেবেল প্লাস হচ্ছে যে প্রসেসটা এক্সিকিউশন কমপ্লিট করলো, সে তো তার অ্যালোকেশন রিসোর্স অ্যালোকেটেড যে রিসোর্স গুলো ছিল সেগুলো সে রিলিজ করে দিল। তাহলে অ্যাভেলেবেল প্লাস অ্যালোকেশন দুইটা যোগ হয়ে আমরা নতুন অ্যাভেলেবেল পাচ্ছি, তাই না? বা এটাকে আমরা ওয়ার্কও বলতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে ওই প্রসেসের এক্সিকিউশন শেষে আমরা বলতে পারি যে ওই প্রসেসের ফিনিশটা কি হবে, ট্রু হবে। মানে আগে ছিল যখন এক্সিকিউশন কমপ্লিট না তখন হচ্ছে ফলস, আর আফটার যখন এক্সিকিউশন কমপ্লিট তখন হচ্ছে যে কি, ট্রু। এভাবে হচ্ছে যখন প্রত্যেকটা প্রসেসের তোমাদের সিস্টেমে যদি 4টা প্রসেস থাকুক বা 5টা প্রসেস থাকুক, যখন হচ্ছে প্রত্যেকটা প্রসেসের তোমার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে তোমার কি ফিনিশ ইকুয়াল, প্রত্যেকটা প্রসেসের জন্য ফিনিশ ইকুয়াল কি হবে, ট্রু হবে। তখন হচ্ছে আমরা হচ্ছে যে সিস্টেমে একটা সেফ সিকোয়েন্স পাবো, বা আমরা হচ্ছে যে ওই সিকোয়েন্স অনুযায়ী বলতে পারবো যে সিস্টেমটা হচ্ছে সেফ স্টেটে আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেফটি অ্যালগরিদম। তো এখন হচ্ছে আমরা হচ্ছে আরেকটা অ্যালগরিদম দেখবো, সেটা হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম। তো রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম বলতে তোমার হচ্ছে যে এখানে দেখো, এখানে রিকোয়েস্ট যেটা সেটা হচ্ছে এটা একটা রিকোয়েস্ট ভেক্টর, তোমার হচ্ছে যে প্রসেস পিআই এর জন্য। আচ্ছা, তারপরে এখানে দেখো রিকোয়েস্ট আই জে ইকুয়াল কে বলতে বোঝাচ্ছে তোমার প্রসেস পিআই এর ধরো রিসোর্স টাইপ আর জে এর কে ইনস্ট্যান্স প্রয়োজন, বা কে ইনস্ট্যান্সের জন্য সে রিকোয়েস্ট মেক করলো। আচ্ছা, তো এটা এখানে তোমার স্টেপ বাই স্টেপ যদি আমরা জিনিসগুলো দেখি, প্রথম তোমার রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদমের প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে তোমাকে চেক করতে হবে যে রিকোয়েস্টটা নিড থেকে ছোট বা সমান কিনা। ঠিক আছে, যদি ছোট বা সমান হয় তারপর তোমাকে চেক করতে হবে রিকোয়েস্টটা অ্যাভেলেবেল থেকে ছোট বা সমান কিনা। যদি ছোট হয় বা ছোট বা যদি সমান হয়, তাহলে হচ্ছে রিকোয়েস্টটা কি অ্যাকসেপ্ট হলো, বা রিকোয়েস্টটা পরবর্তী স্টেপে যাবে। তো যখন পরবর্তী স্টেটে আসবে, দ্যাট মিনস কি ওই প্রসেসের রিকোয়েস্টটা অ্যাপ্রুভড। আফটার অ্যাপ্রুভাল আমাদের কি অ্যাভেলেবেল আপডেট, তো অ্যাভেলেবেল আপডেট হয়ে কি হবে, অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে অ্যালোকেশনটা আপডেট হবে। তো অ্যালোকেশনটা আপডেট হয়ে কি হবে, অ্যালোকেশন প্লাস রিকোয়েস্ট, আর নিডটাও আপডেট হবে, নিডটা কমবে এক্ষেত্রে, নিড ইকুয়াল নিড মাইনাস রিকোয়েস্ট। তাহলে আমার অ্যাভেলেবেলটাও কমতেছে, নিডটাও কমতেছে, আর হচ্ছে আমার অ্যালোকেশনটা বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের তাহলে কি গেল, রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম। আচ্ছা, আমরা যদি সরাসরি আবার যদি এক্সাম্পলে চলে আসি, তো দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ব্যাংকার্স অ্যালগরিদমের, যেখানে হচ্ছে 5টা প্রসেস, তারপর হচ্ছে 3টা রিসোর্স, এভিসি 3টা রিসোর্স আছে, আর এ এর আছে 10টা ইনস্ট্যান্স, বি এর আছে 5টা ইনস্ট্যান্স, আর সি এর আছে কয়টা ইনস্ট্যান্স, 7টা ইনস্ট্যান্স। ঠিক আছে, আচ্ছা, তো এখন যদি দেখো তাহলে, তো আমরা কিছু তোমার হচ্ছে যে কি বলে ডেটা স্ট্রাকচার দেখেছিলাম, যে অ্যালোকেশন, ম্যাক্স, অ্যাভেলেবেল, তারপর হচ্ছে নিড। তো এখন যদি দেখো এখানে অ্যালোকেশন ম্যাট্রিক্সটা যদি দেখি, তাহলে প্রসেস P0 তোমার হচ্ছে এ যে রিসোর্সটা আছে, এর 0 ইনস্ট্যান্সকে সে অ্যালোকেট করেছে,
তারপর হচ্ছে বি এর সে একটা ইনস্ট্যান্সকে অ্যালোকেট করেছে, বা সি এর সে কোনো রিসোর্সকে অ্যালোকেট করতে পারেনি, ঠিক আছে। তার ওভারঅল এক্সিকিউশনের জন্য ম্যাক্সিমাম এ এর রিসোর্স প্রয়োজন 7টা, বি প্রয়োজন 5টা, সি প্রয়োজন 3টা, ঠিক আছে। আচ্ছা, একইভাবে পি ওয়ান হচ্ছে যে সে হচ্ছে এ এর 2টা রিসোর্সকে সে অ্যালোকেট করেছে, আর ভিসি তে সে কোনো রিসোর্স পায়নি, বা তার ম্যাক্সিমাম অ্যালোকেশনের জন্য তার এই রিসোর্সগুলো প্রয়োজন, 3 2 2 এই রিসোর্সগুলো প্রয়োজন। একই ব্যাপারটা পি2 এর জন্য, যে সে অ্যালোকেশন যদি দেখি, সে হচ্ছে এ 3টে রিসোর্স পাইছে, বি এর কোনো রিসোর্স পায়নি, সি এর 2টে রিসোর্স পাইছে, আর তার ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম রিসোর্স প্রয়োজন 9 0 2, মানে এ 9টা রিসোর্স প্রয়োজন, বি এর 0 আর সি এর হচ্ছে কত 2। তো একইভাবে তোমার এই যে পি3 এবং আচ্ছা, তো এখন দেখো এই যে অ্যাভেলেবেল, যেটা অ্যাভেলেবেলটা হচ্ছে আমরা এখন বের করব, ঠিক আছে। তো অ্যাভেলেবেলটা কিভাবে বের করব? তো আমরা কি করব, তোমার হচ্ছে যে এখানে সি, হ্যাঁ সিটা যদি দেখি, দেখো সিটা হচ্ছে যদি দেখি সি এর কতগুলো রিসোর্স অ্যালোকেট হয়েছে, তো সি এর রিসোর্স অ্যালোকেট হয়েছে 2 1 2, দ্যাট মিন্স 5টা, তাই না? সি এর রিসোর্স অ্যালোকেট হয়েছে 5টা। তো এখন আমরা দেখব সি এর টোটাল রিসোর্স কয়টা। সি এর টোটাল রিসোর্স আছে 7টা। তো দেখো 7 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে কত থাকে? 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি ভি দেখি, বি এর কতগুলো অ্যালোকেট হয়েছে, তাহলে এখানে হচ্ছে দেখো 1 2, দ্যাট মিন্স কি টোটাল 2টা রিসোর্স হচ্ছে বি এর অ্যালোকেট হয়েছে, আর বি এর তোমার রিসোর্স আছে ম্যাক্সিমাম কতটা? 5টা। তো আমরা 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত থাকে? 3। ওকে, এরপরে হচ্ছে এ দেখো কয়টা অ্যালোকেট হয়েছে, যে 2 3 2, দ্যাট মিন্স কয়টা? 7টা। 3 2 5, 5 2 7, আর তোমার হচ্ছে এর কয়টা দেওয়া আছে? 10টা দেওয়া আছে। তাহলে 10 থেকে তুমি যদি 7 বাদ দাও তাহলে কত থাকবে? 3, ঠিক আছে। তাহলে আমরা এভাবে হচ্ছে অ্যাভেলেবেল যে ভেক্টরটা আছে এটা বের করব। আচ্ছা, তো অ্যাভেলেবেল ভেক্টর বের করার পরে আচ্ছা, অ্যাভেলেবেল ভেক্টরটা বের করার পরে হচ্ছে যে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কি নিড ম্যাট্রিক্স, যেটা। তো নিড ম্যাট্রিক্সটা কিভাবে বের করা হয়? আমাদের ম্যাক্স যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাক্স ম্যাট্রিক্স থেকে আমরা যদি অ্যালোকেশন ম্যাট্রিক্সটা যদি বাদ দিই তাহলে হচ্ছে আমরা নিড ম্যাট্রিক্সটা পাবো। তো এখানে দেখো, তো দেখো এখানে তাহলে এই যে নিড ম্যাট্রিক্সটা বের করছে তোমার ম্যাক্সিমাম থেকে অ্যালোকেশনটা বাদ দিলে। তো এখানে দেখো ম্যাক্সিমাম হচ্ছে 7 5 3, আর অ্যালোকেশন হচ্ছে 0 1 0। এটা থেকে এটা তুমি যদি বাদ দাও তাহলে 7 থেকে 0 গেলে 7, 5 থেকে 1 গেলে 4, আর 3 থেকে 0 গেলে কত? 3, ঠিক আছে। আচ্ছা, একইভাবে পি1 এর জন্য আমরা যদি দেখি, এখানে হচ্ছে 3 2 2, তাই না? তাহলে 3 থেকে যদি 2 যায় কত? 1, 2 থেকে 0 গেলে 2, আর 2 থেকে 0 গেলে কি? 2, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা নিড ম্যাট্রিক্সটা বের করব প্রত্যেকটা প্রসেসের জন্য। জাস্ট হচ্ছে যে তুমি ম্যাক্সিমাম থেকে অ্যালোকেশনটা বাদ দিবা। আচ্ছা, তো এইখানে দেখো এই যে তোমার এই যে নিডটা, এই যে তাহলে এখানে দেখো এই চার্টের মধ্যে আমার 5টা প্রসেসই আছে। 5টা প্রসেসের জন্য অ্যালোকেশন ম্যাট্রিক্সটাও আছে, ম্যাক্সিমাম ম্যাট্রিক্সটাও আছে, অ্যাভেলেবেলটাও আমরা ওই যে এই সিস্টেম বের করবো, সবগুলো যোগ করে টোটাল থেকে বাদ দিলে অ্যাভেলেবেলটা পাবো। আর নিডটা কিভাবে বের করবো? এই যে ম্যাক্স থেকে জাস্ট হচ্ছে অ্যালোকেশনটা বাদ দিলে আমার নিডটা বের হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেট সিকোয়েন্স কিভাবে বের করা যায় সেটা শিখবো। তো সেট সিকোয়েন্স বের করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে যে এটা করতে হবে সেটা হচ্ছে আমাকে চেক করতে হবে। কি চেক করতে হবে? একবার তোমার সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো করবা, যে প্রসেস পি0 তো শুরুতেই, তো প্রথমে আমি চেক করব প্রসেস পি0 কে। তো প্রথমে তাহলে দেখবো যে প্রসেস পি0 নিড কত। তো প্রসেস পি0 নিড হচ্ছে কি 7 4 3, তাই না? তা আমি হচ্ছে চেক করব এই প্রসেস পি0 নিড কি অ্যাভেলেবেল থেকে ছোট বা সমান কিনা, ঠিক আছে। যদি ছোট বা সমান হয় তাহলে প্রসেস পি0 এক্সিকিউশনে যাবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রসেস পি0 এর নিড অ্যাভেলেবেল থেকে কি বড়, তাই না? তাহলে কি প্রসেস পি0 এক্সিকিউশনে যাইতে পারবে না? তাহলে প্রসেস পি0 কে কি করতে হবে? ওয়েট করতে হবে। হ্যাঁ, বলো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে প্রসেস
তাহলে P0 ওয়েট করবে। এখন হচ্ছে আমরা দেখব প্রসেস P1, একই সিস্টেমে একইভাবে প্রসেস P1 এর নিড ম্যাট্রিক্সকে আমরা অ্যাভেলেবেলের সাথে কি করব, চেক করব। আমাদের অ্যাভেলেবেল হচ্ছে কি 332, ঠিক আছে, আর প্রসেস P1 এর নিডটা হচ্ছে 122, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে এটা এই নিডটা অ্যাভেলেবেল থেকে ছোট বা সমান কিনা। তো দেখলাম যে 122 হচ্ছে যে 332 থেকে ছোট, তাই না, যে নিড লেজার ইকুয়াল অ্যাভেলেবেল। সো আমার P1 কি করবে, এক্সিকিউশনে যাবে। তো P1 এক্সিকিউশনে যাওয়ার পরে আমার তাহলে আমাদের কি অ্যাভেলেবেলটা কি হবে, আপডেট হবে না? এই যে অ্যাভেলেবেলটা সেটা কি আপডেট হবে, কারণ প্রসেস P1 হচ্ছে গিয়ে তোমার এক্সিকিউশনে যাওয়ার পরে সে যে রিসোর্স গুলো অ্যালোকেট করে রেখেছিল, এই যে তার আমরা অ্যালোকেশন ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছি যে প্রসেস P1 যে 200 এভাবে হচ্ছে রিসোর্সকে অ্যালোকেট করে রেখেছিল, তাহলে সে তার অ্যালোকেটেড রিসোর্স গুলাকে সে রিলিজ করে দিবে। তো রিলিজ করে দেওয়ার পরে হচ্ছে কি এই রিসোর্স গুলা কার সাথে যুক্ত হবে, অ্যাভেলেবলের সাথে যুক্ত হবে। তাহলে দেখো এই যে 3 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হচ্ছে কত হবে, 5। আবার 3 এর সাথে তুমি যদি 0 যোগ করো তাহলে কি হবে, 3। আবার 2 এর সাথে তুমি যদি 0 যোগ করো তাহলে হবে কি, 2। তাহলে আমার অ্যাভেলেবেলটা আপডেট হলো, আপডেট হয়ে কি হলো, 532। আচ্ছা, এখন হচ্ছে আমি প্রসেস P2 এর ক্ষেত্রেও সেম কাজটাই করব, যে প্রথমত চেক করব যে তার নিড কত। তার নিড হচ্ছে 600। তার নিড হচ্ছে যে আমার এই যে নতুন অ্যাভেলেবেলটা পাইছি, এই নতুন অ্যাভেলেবেল থেকে তার নিডটা কি ছোট কিনা। তো দেখলাম যে না, আমার হচ্ছে যে এখানে যে নিডটা আছে P2 এর, সেটা এখানে হচ্ছে 6, মানে তার এর 6টা রিসোর্স প্রয়োজন, কিন্তু আমার অ্যাভেলেবেল আছে 5টা রিসোর্স। দ্যাট মিন্স কি, তার এই যে নিড ম্যাট্রিক্সটা এটা হচ্ছে অ্যাভেলেবেল থেকে কি বড়। সো P2 এখন এক্সিকিউশনে যাইতে পারবে না, P2 কে কি করতে হবে, ওয়েট করতে হবে। আমরা কি বুঝতে পারতেছি? হ্যালো, জি ম্যাম। আচ্ছা, আফটার দ্যাট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওকে, আফটার দ্যাট তাহলে P2 ওয়েট করলো। এখন হচ্ছে আমরা সেম কাজটা P3 এর জন্য চেক করব। তো P3 এর নিড ম্যাট্রিক্স হচ্ছে কি 011। এখন তোমাকে এই যে 011 এই নিড ম্যাট্রিক্স থাকে, তোমাকে চেক করতে হবে এই যে অ্যাভেলেবেলের সাথে। অ্যাভেলেবেল কি আমাদের বর্তমানে 532। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নিড ম্যাট্রিক্সটা অ্যাভেলেবেল থেকে কি ছোট, তাই না? এখানে 0, এখানে 1, এখানে 1, আর এগুলা হচ্ছে 532, দ্যাট মিন্স কি ছোট। সো আমার P3 কি করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। তো P3 এক্সিকিউট করার পরে সে তার অ্যালোকেটেড রিসোর্স গুলোকে সে রিলিজ করে দিবে। তো রিলিজ করে দেওয়ার পরে আমার কি অ্যাভেলেবেলটা কি আপডেট হবে না? এখন যে এখন কি আর 532 থাকবে না, এই 532 এর সাথে তুমি এখন অ্যালোকেটেড রিসোর্স গুলোকে যোগ করে দাও, তাহলে কি হবে, 5 এর সাথে 2 যোগ করলে 7, আর 3 এর সাথে 1 যোগ করলে কত, 4, আর 2 এর সাথে 1 যোগ করলে 3, ঠিক আছে। তাহলে আমরা আপডেটেড অ্যাভেলেবেল পেয়ে গেলাম। আচ্ছা, এরপর হচ্ছে P4 এর ক্ষেত্রেও তুমি সেম কাজটা করবা, যে তুমি হচ্ছে যে নিড ম্যাট্রিক্সটা দেখবা। তো এখন তুমি এই নিড ম্যাট্রিক্সের সাথে উপরের অ্যাভেলেবেল গুলো না, এই যে তুমি আপডেটেড যে অ্যাভেলেবেলটা পাইছো 743, ঠিক আছে, এই 743 এর সাথে তুমি কম্পেয়ার করবা, ঠিক আছে। তো কম্পেয়ার করার পর আমরা দেখতে পাচ্ছি যে তোমার 431 এটা হচ্ছে আমার অ্যাভেলেবেল থেকে কি ছোট। সো যেহেতু ছোট, আমাদের নিড ম্যাট্রিক্সটা যেহেতু অ্যাভেলেবেল ম্যাট্রিক্স থেকে ছোট, সো P4 কি করবে, এক্সিকিউট করবে। তো আফটার এক্সিকিউশন সে যেগুলাকে অ্যালোকেট করে রেখেছিল সেগুলাকে রিলিজ করে দিবে। তো রিলিজ করে দেওয়ার পরে আমাদের কি অ্যাভেলেবেলটা কি হবে এখন বলো তো, এটাই থাকবে নাকি আপডেট হবে? আপডেট হবে। হ্যাঁ, আপডেট হবে। তো আপডেট হওয়ার পরে কি হবে, যে সাথে সাথে তুমি যদি 0 যোগ করো 7, 4 এর সাথে 0 যোগ করলে 4, আর 3 এর সাথে 2 যোগ করলে কি হবে, 5। তাহলে আমি আপডেটেড অ্যাভেলেবেল পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো আমার এই যে P4 পর্যন্ত তো চলে আসলো। এখন P0 থেকে P4 পর্যন্ত আমি স্টেপ সিকোয়েন্সটা যদি দেখি তাহলে হচ্ছে আমার যে P1 সবার আগে এক্সিকিউট করলো, তাই না? তারপরে হচ্ছে P3 এক্সিকিউট করলো, তাই না? তারপরে হচ্ছে P4 এক্সিকিউট করলো, মাঝখানে আমার P0 রয়ে গেল, আর হচ্ছে যে P2 রয়ে গেল। এখন হচ্ছে আমি সিকোয়েন্সিয়ালি এখন ট্রাই করব যে P0 এক্সিকিউশনে যাবে কিনা, ঠিক আছে। তো এটার জন্য আমি P0 এর নিড ম্যাট্রিক্স কি ছিল, 743।
এই যে আমরা যদি এই লাইনটাকে এই রোটাকে যদি আমরা আবার লিখি যে P0 এর তোমার নিড ম্যাট্রিক্স হচ্ছে 743। এখন তুমি যদি 743 কে তুমি যদি 745 মানে আমাদের আপডেটেড যে অ্যাভেলেবেলটা ছিল ওটার সাথে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এখন বর্তমান যে নিডটা P0 এর এটা হচ্ছে অ্যাভেলেবেল থেকে কি ছোট বা সমান। সো আমাদের এখন P0 কি করবে, এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে হচ্ছে আমার এখন যে কাজটা সেটা হচ্ছে আমাকে অ্যাভেলেবেলটা আপডেট করতে হবে। তো আপডেট কিভাবে হবে, যে তার অ্যালোকেটেড যে রিসোর্স গুলো ছিল 010 যদি যোগ করে দেয় তাহলে কি হবে 755। আচ্ছা, তারপরে হচ্ছে পরবর্তী যে প্রসেসটা বাকি ছিল সেটা ছিল কি আমাদের P2, তাই না? আচ্ছা, তো P2 এর হচ্ছে গিয়ে আমাদের অ্যালোকেশনে ছিল 302, ওকে, আর হচ্ছে গিয়ে নিডে ছিল কি 600, তাই তো? আচ্ছা, এখন যদি তাহলে আমরা যদি নিড ম্যাট্রিক্সটাকে যদি আমরা তোমার অ্যাভেলেবেলের সাথে যদি চেক করি যে অ্যাভেলেবেল থেকে ছোট কিনা বা ছোট বা সমান কিনা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 600 আর এটা হচ্ছে কি 755। দ্যাট মিন্স কি নিডটা হচ্ছে অ্যাভেলেবেলের থেকে ছোট। সো হচ্ছে আমাদের P2 কি করবে, এখন এক্সিকিউট করবে। তো P2 এক্সিকিউট করার পরে হচ্ছে গিয়ে তোমার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, এই যে অ্যাভেলেবেলটা সেটাকে আপডেট করতে হবে। কারণ P2 এক্সিকিউশনের পরে সে তো হচ্ছে তার অ্যালোকেশন রিসোর্সগুলোকে রিলিজ করে দেবে। তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে 5 এ 2 এ 7, 5 এ 0 5 আর হচ্ছে 7 এ 3 এ 10। তাহলে হচ্ছে আমরা যে সেভ সিকোয়েন্সটা পাচ্ছি সেটা হচ্ছে P1, তারপরে P3, তারপরে হচ্ছে P4, তারপরে P0, তারপরে হচ্ছে P2, ঠিক আছে? তো এইভাবে যদি প্রসেসগুলো এক্সিকিউশন করে তাহলে হচ্ছে যে সিস্টেমে কোনো ডেডলক হবে না এই সিকোয়েন্সে যদি প্রসেসগুলো এক্সিকিউট করে। আচ্ছা, তো এইভাবে আর কি আমরা ব্যাংকার্স অ্যালগরিদমকে ইমপ্লিমেন্ট করব বা ব্যাংকার্স অ্যালগরিদমের মাধ্যমে হচ্ছে আমরা সেভ সিকোয়েন্স বের করতে পারি। এটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট যে অ্যালগরিদমটা আছে সেটা একটু দেখব বা সেটার একটা এক্সাম্পল দেখব। এই যে এই অ্যালগরিদমটা, ঠিক আছে? তো রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদমে আমরা প্রথমে কি বলেছিলাম, আমরা চেক করব যে আমাদের রিকোয়েস্ট ম্যাট্রিক্সটা তোমার নিড ম্যাট্রিক্স থেকে কি ছোট বা সমান কিনা। যদি ছোট বা সমান হয় তারপরে চেক করব রিকোয়েস্ট ম্যাট্রিক্সটা অ্যাভেলেবেল থেকে ছোট বা সমান কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে যদি তোমার এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয় তারপর হচ্ছে আমার অ্যাভেলেবেল আপডেট হবে, অ্যালোকেশন আপডেট হবে, নিড আপডেট হবে। আচ্ছা, তো এটা অনুযায়ী হচ্ছে গিয়ে আমরা যদি দেখি, ধরো P1 সে রিকোয়েস্ট মেক করেছে 102, মানে এর একটা রিসোর্স প্রয়োজন, বি এর কোনো রিসোর্স প্রয়োজন নাই, সি এর দুইটা রিসোর্স প্রয়োজন, ঠিক আছে? তো আমরা এখন দেখবো তার রিকোয়েস্টটা ভ্যালিড কিনা, ঠিক আছে? তো এখন আমরা তো এই চারটা বা এই এক্সাম্পলটাই থেকেই হচ্ছে যে তোমার হচ্ছে যে এই জিনিসটা চেক করবো। দেখো এখানে আমার অ্যাভেলেবেল কি ছিল 332 না, অ্যাভেলেবেল ছিল 332 একদম শুরু থেকে যদি চিন্তা করি আর কি, যে 332 ছিল। আর P1 এর নিড ছিল কি 122। আচ্ছা, তো এখন দেখো সে রিকোয়েস্ট মেক করেছে 102। তা আমাদের রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদমের প্রথম যে স্টেপটা ছিল যে তোমাকে হচ্ছে যে চেক করতে হবে রিকোয়েস্টটা নিডের সমান অথবা ছোট কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 102, এটা হচ্ছে যে 122 যে নিডটা ছিল, এই যে নিড ছিল কি 122, এটা থেকে হচ্ছে কি ছোট। সো হচ্ছে যে এটা একটা ট্রু, মানে আমরা বলতে পারি এটা একটা ভ্যালিড রিকোয়েস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা চেক করব যে রিকোয়েস্টটা অ্যাভেলেবেলের সমান অথবা ছোট কিনা। তো রিকোয়েস্টটা তাহলে হচ্ছে ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 102 আর অ্যাভেলেবেলটা হচ্ছে আমাদের কত 332। সো এটাও হচ্ছে আমাদের একটা ভ্যালিড রিকোয়েস্ট। তো আমরা বলতে পারি যে দিস ইজ ইনিশিয়ালি গ্র্যান্টেড। তো যখন এই দুইটা কন্ডিশন তোমার ফুলফিল করবে তখন হচ্ছে আমাদের কি হবে, অ্যাভেলেবেলটা আপডেট হবে। তো অ্যাভেলেবেলটা কিভাবে আপডেট হবে, যে অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট, তো নতুন অ্যাভেলেবেল পাচ্ছি 230 আর অ্যালোকেশনটা আপডেট হবে। অ্যালোকেশনটা আপডেট হবে কি হবে, অ্যালোকেশন প্লাস রিকোয়েস্ট। তো অ্যালোকেশন ছিল 202 আর রিকোয়েস্ট হচ্ছে 102, নতুন করে পাচ্ছি 302 আর নিডটা আপডেট হয়ে হবে 020। তো
তো এখন ঠিক এই তোমার এইভাবে এই পর্যায়ে যদি আমরা আহ আহ, মানে এখন যেভাবে আছে আমাদের এক্সাম্পলটা, ঠিক সেম এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যদি দেখি, ধরো কি4 ধরো রিকোয়েস্ট মেক করলো 330, এখন তার কি এই রিকোয়েস্টটা কি গ্র্যান্টেড হবে বলো তো? এই তোমরা কি ক্লাসে আসো নাকি? জি ম্যাম গ্র্যান্টেড হবে শিওর? আচ্ছা, আমাদের কি প্রথম যে ব্যাপারটা, মানে প্রথম কন্ডিশনটা কি ছিল, যে প্রথম হচ্ছে তোমাকে সে রিকোয়েস্ট করেছে, মানে ফি4, এই যে ফি4, সে হচ্ছে রিকোয়েস্ট করেছে তোমার 3330 জন্য, মানে 3330, মানে তার এ এর 3টা রিসোর্স প্রয়োজন, বি এর 3টা রিসোর্স প্রয়োজন, আর সি এর কোনো রিসোর্স প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে জিনিসগুলো একটু এলোমেলো। এটা হচ্ছে আমাদের অ্যালোকেশন, এটা হচ্ছে নিড, এটা হচ্ছে অ্যাভেলেবল। ঠিক আছে, অ্যাভেলেবল হচ্ছে 230। তো আমরা প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে আমাকে রিকোয়েস্ট ম্যাট্রিক্সকে নিড ম্যাট্রিক্সের সাথে কম্পেয়ার করতে হবে। তো আমার নিড ম্যাট্রিক্স হচ্ছে 431, আমার রিকোয়েস্ট হচ্ছে কি 330। তা আমি যদি কম্পেয়ার করি 330 হচ্ছে 431 থেকে, হ্যাঁ ঠিক আছে ছোট। সো আমার স্টেপ 1 কি ভ্যালিড। তো আমার স্টেপ 2টা কি? স্টেপ 2টা হচ্ছে আমাকে তোমার হচ্ছে যে রিকোয়েস্ট ম্যাট্রিক্সকে চেক করতে হবে অ্যাভেলেবেল থেকে কি ছোট কিনা। তো আমার বর্তমান অ্যাভেলেবেল কি 230, তো হচ্ছে গিয়ে রিকোয়েস্ট হচ্ছে 330, তাহলে এটা কি তোমার ছোট, মানে অ্যাভেলেবেল থেকে কি রিকোয়েস্টটা ছোট? না ম্যাম। আচ্ছা, তাহলে কি তোমার এটা ভ্যালিড রিকোয়েস্ট হলো বা এটা গ্র্যান্টেড হবে? না ম্যাম তাহলে হচ্ছে ফি4 কে কি করতে হবে? ওয়েট করতে হবে। আচ্ছা, একইভাবে আমরা যদি ফি0 দেখি, যে ফি0 রিকোয়েস্ট করেছে তোমার 202 এর জন্য। ঠিক আছে, তোমার তাহলে দেখো, তাহলে প্রথমত তুমি তাকে নিড ম্যাট্রিক্সের সাথে চেক করবা। তো নিড ম্যাট্রিক্সের সাথে যদি চেক করি তাহলে দেখলাম যে নিড ম্যাট্রিক্স থেকে রিকোয়েস্ট ম্যাট্রিক্সের ছোট, সো এটা ভ্যালিড রিকোয়েস্ট। তার পরবর্তীতে হচ্ছে আমাকে কি করতে হবে? এটাকে হচ্ছে অ্যাভেলেবেলের সাথে কম্পেয়ার করতে হবে। যদি অ্যাভেলেবেল থেকে যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে যেটা হবে পরবর্তীতে তোমার, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে 020 হচ্ছে যে 230 থেকে ছোট। সো পরবর্তীতে আমার এই অনুযায়ী কি হবে, আমার অ্যাভেলেবেল আপডেট হবে, তারপর হচ্ছে যে অ্যালোকেশন আপডেট হবে এবং নিড আপডেট হবে। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে যে এটা লেকচারটা মোটামুটি এই পর্যন্তই। তো একটু দেখো তো কারো কোনো কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, আর কোথাও বুঝতে প্রবলেম হলে হচ্ছে যে রেকর্ড তো দেওয়াই আছে। ঠিক আছে, তো আর একটু দেখবা ভালো করে। ওকে সবাই? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম কনটেক্সট সুইচের মতো কি এখানেও কিছু কি আছে? না না, এখানে কনটেক্সট সুইচিং এর তো এরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। ওকে ম্যাম। এখানে তো তোমার সব রিসোর্স নিয়ে, কখন প্রসেস রিসোর্স পাচ্ছে, কখন হচ্ছে রিসোর্স রিলিজ করতেছে। ঠিক আছে, আচ্ছা ম্যাম রেকর্ডিং তো ইয়াতে নাই, টেলিগ্রাম গ্রুপে নাই, বিএলসি থেকে দিছেন? তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের সিআররা কি রেকর্ড গুলো রাখতেছে না? সিআর আমার কাছে হচ্ছে ম্যাম একটু বাইরে আছি ম্যাম। আছে ম্যাম, ওটা হচ্ছে যে ম্যাম মানে একটু